আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এখন আমাদের আসলে রমজান মাস চলতেছে। তো এই রমজান মাস আসলে আশা করি যে সবারই খুবই ভালোই কাটতেছে। তো যাই হোক, নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে যে ভিডিওটি আমরা রিঅ্যাকশন করব সেটি অবশ্যই আপনারা থাম্বনেইলের মধ্যে দেখে ফেলেছেন। তারপরেও আসলে বলে নিচ্ছি, আজকের ভিডিওটি হচ্ছে এই চ্যানেল থেকে আমি এর আগে আরও সম্ভবত ২টি ভিডিও আসলে রিঅ্যাকশন করে ফেলেছি। তো আসলে এই চ্যানেলের ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় তারা বেশ গবেষণা করে এবং অনেক পরিশ্রম করে তারা ভিডিও তৈরি করেন। তো যাই হোক, আজকে যে ভিডিওটি দেখতেছি সেটি হচ্ছে এক্সপ্লেন্ডার মেহেদি ইউটিউব চ্যানেলের ভিডিও। আর ভিডিও টাইটেল হচ্ছে মান্না বনাম আমিন খান, কার জনপ্রিয়তা বেশি। তো আমরা জানি যে আসলে মান্না এবং আমিন খান তারা দুজনই খুবই জনপ্রিয় তাদের নিজ নিজ অবস্থান থেকে। যেমন মান্নাকে আমরা জানি যে তিনি সামাজিক অ্যাকশনধর্মী ছবিতে আসলে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। আর আমিন খান তিনি আসলে তার রোমান্টিক এবং অ্যাকশন এই ধরনের ছবিতে তিনিও বেশ জনপ্রিয় ছিলেন এবং তারা প্রায় সমসাময়িক। যদিও মান্না অনেক সিনিয়র হলেও 95 বা 95-এর পর থেকে আসলে তারা দুজনই আস্তে আস্তে এগোতে থাকেন এবং ধরেন 98 থেকে আসলে আমিন খান খুব ভালো একটি অবস্থানে চলে আসেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি জানি যে তারা দুইজনই তাদের অবস্থান থেকে বেশ জনপ্রিয় ছিলেন এবং দুজনেরই ভক্ত আছে। তো যাই হোক, আজকে আসলে এই ভিডিওর মাধ্যমে দেখে নিব যে আসলে কার জনপ্রিয়তা বেশি। তো আসলে এই ভিডিওটি আমি দেখি নাই, আমি আসলে রিয়াকশন করার আগে এই ভিডিওটি দেখি নাই। আমি ভেবেছিলাম যে যখন রিয়াকশন করব তখন যাতে আসলে সত্যিকারের এক্সপ্রেশনটা অথবা রিয়াকশনটা চলে আসে, এই জন্য আসলে আগে ভিডিওটা আমার দেখা হয় নাই। এবং আমি আসলে বেশিরভাগ ভিডিও যে ভিডিওগুলো আমি মনে করি যে আমি রিয়াকশন করবো সেগুলো আসলে থাম্বনেল দেখেই আমি আসলে সেভ করে রেখে দিই। আমি আগে আসলে ভিডিও দেখি না, কারণ আগে দেখলে আসলে রিয়াকশনটা মানে ন্যাচারাল যে রিয়াকশনটা আছে সেটা আসলে আসে না। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন আজকে দেখে নেই যে মান্না বনাম আমিন খানকে নিয়ে তৈরি করা এই ভিডিওটি। তো বন্ধুরা, আরেকটি কথা বলে নিই, আর সেটি হচ্ছে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে এবং তাহলে আশা করব যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই এই ধরনের ভিডিও সবসময় দেখতে চাইলে এবং আমার চ্যানেলটি থেকে ভিডিও দেখতে চাইলে আশা করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আর কথা না বলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করিস, আরে জনগণের হেফাজতের জন্য দেয়া পোশাক আর মর্যাদাকে কলঙ্কিত করে ওই ভণ্ড পীরদের গোলামি করিস তুই। একটা কথা মনে রাখিস, পুলিশের জন্য পোশাক পরে না, সে পোশাক পরে জনগণের জন্য। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নায়ক মান্না ও আমিন খানকে নিয়ে। তারা দুজনে বাংলাদেশে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এবং অনেকেই জানতে চেয়েছেন এই দুইজনের মধ্যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। যে মা 10 মাস 10 দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল, সেই মাই 30 বছর পর তার তার সুঠাম যুবককে মেরে ফেলতে চাইছে। সত্য যখন মিথ্যার আড়ালে লুকিয়ে যায় তখন তার গায়ে মিথ্যের ছায়া পড়ে। ইওর অনার, আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে মারধর ও ভাঙচুরের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাদের মধ্যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি ছিল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাংলা চলচ্চিত্রে দুই সময়ের দুই নায়ক হলেও তাদের সফলতা এসেছিল একই সময়ে। বলছে আমির খান ও মান্নার কথা। একজনের আবির্ভাব ঘটেছিল 80-র দশকের প্রথম দিকে এবং অন্যজনের আবির্ভাব ঘটেছিল 90 দশকের প্রথম দিকে। মান্নার তুলনায় সুদর্শন হিরো আমির খানের শুরুটা গুরুত্ববহ ও সম্মানজনক ছিল। আমির খানের একক নায়ক চরিত্রে অভিষেক ঘটে অবুজ দুটি হৃদয় সিনেমার মাধ্যমে। তার দ্বিতীয় সিনেমা ছিল দুনিয়ার বাদশা, তাতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবং আমিন খানের তৃতীয় ছবিটি ছিল হৃদয় থেকে হৃদয়, তাতেও তিনি কেন্দ্রীয় চরিত্রেই ছিলেন। উকিলের গায়ে হাত দেবার অধিকার না থাকতে পারে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দেবার অধিকার তো আছে। লায়লা আমার বিবাহিত স্ত্রী। বাঁচবো না, ওর সিম কার্ড আমি খুলে ফেলামো, বডি থাকবো, মাগার সিগন্যাল আইব না। তবে প্রক্ষান্তরে মান্নার শুরুটা ছিল অবহেলিত এবং অপমানজনক। নায়করাজ রাজ্জাকের অনুরোধে তওবা ছবিতে তৃতীয় সারির নায়ক হয়ে মান্নার অভিষেক ঘটে। তারপর 1989 সাল পর্যন্ত দ্বিতীয় সারির নায়ক হয়ে থাকতে হয়েছিল মান্নাকে। শুরুর কিছু ছবিতে তার অস্তিত্ব নাই বললেও চলে।
সেই হিসাব করলে 90 দশক থেকেই মান্নার কেরিয়ার শুরু। সেই 1000 টাকার পুঁজি থেকে আসলে এখানে একটি কথা আমি বলে নিই, আসলে মান্না কিন্তু ওনাকে আসলে অবহেলা করা যাবে না। উনি কিন্তু আসলে খুবই স্ট্রাগল করেছেন এবং আমিন খানও কিন্তু স্ট্রাগল করেছেন। তারা যখন সিনেমায় এসেছিলেন তার অনেক বছর পরে কিন্তু তারা আসলে সফলতা দেখা পেয়েছেন। তার আগে কিন্তু তারা কষ্ট করে এবং পরিশ্রম করে গিয়েছেন, তারা লেগেছিলেন, তারা মানে হাল ছাড়েন নাই, যার কারণে দুজনেই কিন্তু সফল হয়েছেন। আসলে এখানে অবহেলিত বলাটা ঠিক হয় নাই। আজ আমার অনেক টাকা হয়েছে বালি সাপ্লাই দেওয়ার থেকে। আজ আমি অনেক বড় কন্ট্রাক্টর, তবে তোমার মতো মাস্টারি করে না। তাই বলা চলে আমিন খান ও মান্না 90 দশকের নায়ক, এবং 90 দশকের মাঝামাঝি সময়ে আমিন খানের থেকে মান্না অনেক এগিয়ে ছিল। কাজী হায়াতের বেশ কিছু সিনেমায় অভিনয় করার সুযোগ পান মান্না। আমিন খান ও মান্নার জনপ্রিয়তা বাড়ে 1 বছর আগে পরে। কাজী হায়াত এবং মান্না ওনারা কিন্তু নায়ক পরিচালক জুটি ছিলেন। তাদের দুজনেরই সফলতা আসে একই ব্যক্তির উপর নির্ভর করে, তার নাম মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল, মান্নাকে নিয়ে 1998 সালে মনোয়ার হোসেন ডিপজল তেজি সিনেমা করেন। তারপরই মূলত মান্নার উত্থান শুরু হয় এবং মান্নার জনপ্রিয়তা রাতারাতি বাড়তে শুরু করে। একের পর এক ছবি করতে থাকে মান্না। ঠিক তার 1.5 বছর পরই সেই মনোয়ার হোসেন ডিপজলই আমিন খানকে নিয়ে 13 গুন্ডা এক পান্ডা ছবি করেন এবং তেরো, এখানে ভাই ভুল উচ্চারণ করেছেন। 13 গুন্ডা এক পান্ডা না, 13 পান্ডা এক গুন্ডা। তারপর থেকে আমির খানের জনপ্রিয়তা বেড়ে যায় এবং আমিন খানও একের পর এক সিনেমায় অভিনয় করতে আমিন খান এবং ডিপজল কিন্তু অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন ব্যাক টু ব্যাক ভাবে। থাকে এবং একটা সময় গিয়ে মান্নার প্রতিদ্বন্দ্বী হয়ে যায় আমিন খান। 1 বছরে মান্নার 10টি ছবি রিলিজ করলে আমির খানেরও 10 থেকে 12টি ছবি রিলিজ হতো। দুইজনই অ্যাকশনধর্মী ছবি করত। সেই সময় মান্নার থেকে আমিন খানের ছবিতে অ্যাকশন বেশি থাকতো। সেই সময় মান্নার ছবি হিট করতে গেলে দামি দামি নায়িকাদের নেওয়া লাগতো। মৌসুমী, শাবনূর, পূর্ণিমা ছাড়া তার ছবি হিট হতো না। আর তখন আমিন খানের কেরিয়ার এতটাই চাঙ্গা ছিল যে কোনো দ্বিতীয় সারির নায়িকা নিয়েও ছবি হিট হয়ে যেত। তার ছবিতে মৌসুমী, শাবনূর, পূর্ণিমার দরকার পড়তো না। এদিক থেকে মান্নার তুলনায় আমিন খান কিছুটা এগিয়ে ছিল। 2000 সাল থেকে 2008 সাল পর্যন্ত তারা সমানতালে অভিনয় করে গেছেন। সেই সময় চলচ্চিত্রে অশ্লীলতা বিরাজমান। প্রথম দিকে তারা দুজনেই অশ্লীলতায় গা ভাসিয়েছিল। মান্না ফায়ার ছবির মতো বিতর্কিত অশ্লীল ছবি করেও টিকেছিল। এখানে একটি কথা আসলে বলে নেই, এই বিষয়ে হয়তো আরও কথা বলেছি যে ফায়ার ছবিতে মানে মান্নার কিন্তু কোনো অশ্লীল দৃশ্য ছিল না। মান্না এই অশ্লীলতার কারণে, ফায়ার কিন্তু খুবই অশ্লীল ছবি, এটা ঠিক আছে, কিন্তু এই অশ্লীলতার কারণে, ফায়ার ছবিতে এত বেশি অশ্লীলতার কারণে মান্না এই ছবির ডাবিংটা পর্যন্ত করেন নাই এবং তিনি এই ছবির পরিচালকের বিরুদ্ধে তিনি মামলা দিতে চেয়েছিলেন। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। মান্না আসলে জানতেনই না যে এত অশ্লীল একটি ছবি পরিচালক মোহাম্মদ হোসেন তৈরি করতেছেন। তো এটা মানে এখানে মান্নার আসলে তেমন কিছুই করা ছিল না। ছবিটি তৈরি হওয়ার পরে কিন্তু মান্না জেনেছেন এবং তখন কিন্তু মান্না মানে এই ছবির ডাবিংটা পর্যন্ত করেন নাই। আর এই ছবিতে, ফায়ার ছবিতে মূলত যে এই কাট পিসগুলোই ছিল। কাট পিসগুলো আসলে আলাদাভাবে লাগানো, এটা কিন্তু ছবির সময় কিন্তু শুটিং করা হয় নাই। ছবির সময় মান্নার পার্টটা মানে মান্না অভিনয় করেছেন, আর পলিকে মানে পলি আলাদাভাবে শুটিং করা হয়েছিল, যেটা মানে আমরা বিভিন্নভাবে জেনেছি এবং দেখেছি। তো যাই হোক, ফায়ার ছবিতে মান্নার, এই ছবিটি আমি সিনেমা হলে দেখেছি, যার কারণে আমি বলতেছি মান্নার এখানে একটি অশ্লীল দৃশ্য নাই, সিনেমা হলে ছিল না। এটা মূলত সম্পূর্ণ কাট পিস যেগুলো ছিল সেগুলোই ছিল, আর কিছু মানে অন্যরা এই ছবিতে অশ্লীল মানে অভিনয় করেছে। তো এটা আসলে দোষ কোনোভাবেই নায়ক মান্নাকে দেওয়া যাবে না। ওকে ভাই, আর আমিন খানও ভয়াবহের মতো অশ্লীল ছবিতে অভিনয় করেছেন। এটা আমিন শুনেছি, খান ও দেখি নাই। মান্না দুজনেই একই ক্যাটাগরির নায়ক ছিলেন। আমিন খান মান্নাকে তার লেভেলেই ভাবত। মান্না গুন্ডা নাম্বার 1 ছবি বানালে আমির খান বানাইতো মাস্তান নাম্বার 1। মান্না বিদ্রোহী সালাউদ্দিন বানাইলে আমির খান বিদ্রোহী রাজা বানাইতো। মান্না ইমানদার মাস্তান ছবি করলে আমিন খান করেছে গুন্ডা আমি মাস্তান। মান্নার খবর আছে তো আমিন খানের ছবি গরম খবর, বুকের পাঠা, দাদাগিরি। দুজনেই কেউ কারো থেকে কম ছিল না। তাই নির্মাতারা সেই সময় তাদের দুজনকে একসাথে ছবিতে নিতে পারেনি। আমিন খান শীর্ষনায়ক থাকাকালেও অ্যাকশন হিরো রুবেলের সঙ্গে বেশ কিছু ছবিতে সাইড নায়কের চরিত্রে অভিনয় করেছেন।
কিন্তু তিনি তখন মান্নার সঙ্গে সাইড নায়কের চরিত্রে অভিনয় করতে নারাজ ছিলেন। তাই বলা হয়ে থাকে 2000 সালের পর মান্না শুধু একা ছিল না, সেই সময় আমিন খানও ছিল। তারা দুজনেই একই ধারার নায়ক ছিল, তারা একই রকম উঁচা নম্বর ছিল, দুজনেরই হাইট সমান ছিল, তারা দুজনেই সেম টু সেম ছিল। তবে তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী হলেও আমিন খানের তুলনায় মান্না অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে বাংলাদেশে, এবং মান্না তার অভিনয় ও সংগ্রাম করে সবার মনেই আলাদা একটা জায়গা করে নিয়েছিল। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই দুই নায়কের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ দেখি সব পারে, টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, দিনের দুপুরে মানুষের উপর 5 সাল মানুষ বাইরে ফেলতে পারে। এই, আমার সেদিকে মারছে না কেন? আমারও পাশে আসছে না কেন? আমারও পাশে আসছে না কেন? আমার মাথার উপর ঠাড়া ভালো নেই কেন? আমাকে উপরে? ও, বুঝেছি। ভণ্ড পীর আর কেরামতের ভাড়াটে তো আসলে ভিডিওটি দেখলাম এবং সেখান থেকে যেটি মনে হয়েছে যে অনেক সময় আছে যে যখন মানে ইউটিউবে ভিডিও দিতে গেলে আসলে কিছু টপিকের প্রয়োজন হয়। তো অনেক সময় আসলে টপিকের যখন মানে একটু, যেহেতু ভিডিও তৈরি করতে হবে তো সেখানে টপিকটা তৈরি করে নিতে হয়। আর এই টপিকটা তৈরি করতে হলে বিভিন্নভাবে কিন্তু অ্যানালাইজ করেই কিন্তু আসলে একটা টপিককে দাঁড় করাতে হয়। তো আজকের এই ভিডিওটি আমার কাছে মনে হয়েছে যে ভাই এই ভিডিওটি তৈরি করেছেন আসলে এখন যেহেতু ভিডিও দিতেই হবে তো এটা আসলে কোনোভাবে তো দাঁড় করাতে হবে। তো এখন এই দাঁড় করানোর ক্ষেত্রে আসলে মান্না এবং আমিন খানকে তিনি পাশাপাশি করে দিয়েছেন। কিন্তু সত্যি কথা বলতে আমিন খান এবং মান্না আসলে তাদের একসাথে তুলনা করাটা ঠিক না, কারণ আমিন খান তিনি আসলে এককভাবে কয়টি ছবি হিট দিয়েছেন। আসলে আমি সেদিকে যাইতে চাইতেছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমিন খান তিনি মানে এককভাবে কয়টি ছবি হিট দিয়েছেন, আর মান্না তো তার নামেই ছবি চলতো। আর যখন ভালো কিছু করতে হবে তখন অবশ্যই মানে নায়িকা, তখনকার সময় হিট নায়িকাদেরকে সবাই নেয়, এটাই স্বাভাবিক। যখন যার ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিংয়ের নায়িকাদেরকেই অনেকেই নেয়, এটাই স্বাভাবিক। আমিন খানও কিন্তু তখন আসলে কাদের সাথে অভিনয় করেছেন তা আমরা জানি। তো আমি আসলে সেদিকে যাচ্ছি না। তবে আমিন খান আর মান্নার জনপ্রিয়তা আসলে পাশাপাশি করাটা ঠিক হবে না। তবে আমিন খান অবশ্যই তিনি একজন ভালো অভিনেতা, অনেক ভালো ছবি এবং হিট ছবি উপহার দিয়েছেন। আর ভিডিওর মাঝখানেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি যে ফায়ার, তো আসলে ফায়ার ছবিটিতে মান্নার আসলে এখানে কিছুই নেই, ঠিক আছে। যেগুলো দেখেছি আমরা এটা কাট পিস ঢুকিয়ে দিয়ে আসলে এই ছবিটিকে, এবং পোস্টার, এটা হচ্ছে পরিচালকের কাজ। পরিচালক বিভিন্নভাবে আসলে এই ছবিটিকে একটি নষ্ট ছবি হিসাবে তৈরি করেছেন এবং এখান থেকে তিনি ভালো একটি টাকা উপার্জন করে নিয়েছেন। আর এখানে আসলে মান্নার কিছুই নেই, ঠিক আছে, কোনো অশ্লীল দৃশ্য অথবা এ ধরনের কোনো দৃশ্যই নাই। এই ছবিটি মূলত একটি কাট পিসের উপরে এই ছবিটি তৈরি করেছে। তবে নায়িকার এখানে কিছু আছে, বুঝছেন। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। মান্না এবং আমিন খান তারা দুজনেই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করেছেন, দুজনেই কিন্তু মানে অভিনয়ে খুবই ভালো ছিলেন। এবং যেহেতু স্ট্রাগল করে একজন মানুষ, অবশ্যই তার কাজের প্রতি অনেক মানে ভালো কাজ অবশ্যই দিয়ে থাকেন, যেহেতু তারা স্ট্রাগল করে এই জায়গায় এসেছেন। আর আমিন খান ডিপজলের সাথে অনেক ছবি করেছেন, শাবনূরের সাথে করেছেন, মৌসুমী শোভার সাথেই করেছেন, অন্যদিকে মান্না করেছেন বা মান্না করেছেন। তো যাই হোক, সব দিক মিলিয়ে আসলে আমি মনে করি যে মানে মান্না এবং আমিন খান তাদেরকে আসলে সেম টু সেম রাখাটা ঠিক না। তো যাই হোক, তারপরে কম বেশি সবাই মানে বক্তবৃন্দ আছেন, আপনারা কি মনে করেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই বিষয় নিয়ে আর কথা বলতেছি না, যেহেতু আমি যে ভিডিওগুলো রিয়াকশন করি সেগুলো আসলে অনেক দীর্ঘ হয়ে যায়। আসলে আমি কথাটা হয়তো একটু বেশি বলে ফেলি, যার কারণে আসলে আমার তৈরি রিয়াকশন ভিডিওগুলো অনেক দীর্ঘ হয়ে যায়, যার কারণে আসলে কথা কম বলতে চাই, কারণ মানে আপনারা হয়তো অনেক সময় বিরক্ত হতে পারেন। তো যাই হোক, দুজনই আমার ব্যক্তিগতভাবে দুজনই আমার প্রিয় নায়ক। তারা বেশ ভালো ভালো ছবি উপহার দিয়েছেন এবং আমিন খান নায়ক মান্নার সাথেও ছবি করেছেন, আবার মানে শাকিব খান, তারপরে রুবেল, রিয়াজ, সবার সাথে মিলেমিশে তিনি ছবি করেছেন। এককভাবে তিনি আসলে তেমন একটা করেন নাই। আর ডিপজলের সাথে অভিনয় করেছেন,
ওমর সানির সাথে ছবি করেছেন, সবার সাথে তিনি মিলেমিশে ছবি করেছেন, এটার জন্য অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিওটি এখন পর্যন্ত, দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রমজান মাসকে উপভোগ করুন। রমজান মাসে রোজা রাখুন, সব কিছু মিলিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।